আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বৃত্তি পরীক্ষা ২০২৫ অষ্টম শ্রেণী বিষয়ের গণিতের যে এমসিকিউ প্রশ্ন ছিল এর সমাধান এবং এর ব্যাখ্যা দেখব আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? এখানে তো দেওয়া আছে ক ১৫, খ ৩৪, গ ৬৫, ঘ ১২৫। আমরা একটু ব্যাখ্যা দেখি আগে। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বলছে ৫ ক্রমের, তাহলে এখানে ক এর স্থলে কি হবে? ৫ হবে। তো আমি ৫ বসাই, ক এর স্থলে ৫ বসাই। ৫ এর উপর যে স্কোয়ার আছে এর জন্য কি হবে? ৫ ৫ এ ২৫। ২৫ এর ১ যোগ করলে ২৬, এই যে ২৬। এবার ২৬ কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ১৩ হয়। আর এই ৫ তো থাকবে। ৫ আর ১৩ গুণ করলে কত হয়? ৬৫। তাহলে ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে ৬৫। ১ থেকে ৪০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির বর্গ কোনটি? অর্থাৎ ১ থেকে যে ৪০ পর্যন্ত সংখ্যা আছে এর মধ্য থেকে শুধু বিজোড় সংখ্যাগুলো আমাকে নিতে হবে। তো ঠিক আছে, ১ থেকে বিজোড় সংখ্যা, ১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে এইগুলো, অর্থাৎ ২০ টি আছে। আমরা জানি যে ক সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি ক স্কয়ার। তাহলে পরে ২০ টি বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে? ২০ স্কয়ার। তাহলে কত হবে? ৪০০। ২৪ থেকে ৯৮ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? ২৪ থেকে ৯৮ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা দেখি। ২৪ এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে ২৯ এবং ৯৮ এর পূর্বে পর্যন্ত কত? ৯৭ আছে। এই হচ্ছে আমাদের কাছে মোট ১৬ টি। ২৪ থেকে ৯৮ পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা ১৬ টি। টাকায় ৭ টি ধরে, অর্থাৎ ৳১ ৭ টি কলা ক্রয় করে এবং ৳১ ৫ টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ৳১ সে ক্রয় করছে ৭ টি এবং ৳১ বিক্রি করছে ৫ টি। তাহলে ৳১ তে সে মানে লাভ করছে। কেন লাভ করছে? কারণ সে বেশি সংখ্যক কিনছে এবং কম সংখ্যক সে কি করছে? বিক্রি করছে। তার মানে কি? তার লাভ হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা লিখি ৭ টি কলার ক্রয় মূল্য ৳১। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? একটি কলার দাম কত হবে? তাহলে ১/৭। তাহলে এর ভাগ দিলে কত হবে? এটা হবে। এবার ৫ টি কলার বিক্রয় মূল্য ৳১। একটি কলার বিক্রয় মূল্য কত হবে? ৳0.২। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি। এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা বেশি 0.2। তাই কি হবে? এখানে লাভ হবে। তাহলে আমরা কি জানি? লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এটা হচ্ছে কি? ক্রয় মূল্য। আমি বিয়োগ করে দিলাম। এখানে লসাগু করতে হবে। ৫ এবং ৭ এর লসাগু হচ্ছে ৩৫। তাহলে ৫ দ্বারা ৩৫ কে ভাগ করলে কত হবে? ৭ এর ৭ দ্বারা উপরে গুণ করতে হবে। এবার এই ৭ দ্বারা ৩৫ কে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? ৫ হবে। ৫ দ্বারা ১ গুণ করলে ৫ হবে। ৭ থেকে ৫ বিয়োগ দিলে ২। তাহলে লাভ হবে এটা। এবার তাহলে পরে যদি আমি এইটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমার লাভ আসছে এটা। কত লাভ আসছে আমার? এইটা লাভ হবে। যদি আমি ভগ্নাংশ করি তাহলে আমার এইটা লাভ হবে। এইবার তাহলে আমার লাভ হচ্ছে এই টাকাটা। তাহলে আমার এই একটি কলার দাম কত ছিল আমার? একটি কলার ক্র ক্রয় মূল্য ছিল এইটা। তাহলে এ এত টাকায় লাভ হয় কত? এই যে এত টাকা। এত টাকায় লাভ হয় আমার। এটা কিন্তু লাভ। এত এত টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম। একটি একটি কলার দাম। আর একটি কলা বিক্রি করে লাভ হচ্ছে এত টাকা। অতএব ৳১ য় লাভ। তাহলে এখানে কি হবে? এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। এটা ভাগ হয়ে যাবে এবং পরবর্তীতে উল্টে যায় ৭ উপরে চলে যাবে। লবে চলে যাবে। এবার ৳১০০ যেহেতু আমাকে শতকরা বলেছে,
তাই এবার ১০০ টাকায় লাভ হয়। তাহলে এবার কি হবে? ১০০ উপরে গুণ হয়ে যাবে। তাহলে যদি এবার আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হবে? ৪০ হবে। অর্থাৎ ৪০% হবে লাভ। এবার নিচের তথ্যের আলোকে ৫ এবং ৬ নং প্রশ্নের উত্তর দাও। কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ১৫০০ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ২,০০০ টাকা হলে ১ বছরে মুনাফা কত হবে? আচ্ছা, আমরা দেখি এখানে হ্যাঁ, তাহলে ১ বছরে মুনাফা কত হবে? আমরা জানি এখানে মুনাফা আসল মানে কি? মানে মুনাফা আছে এবং কি আসল আছে। আচ্ছা যাই হোক, তাহলে ৫ বছরে মুনাফা আসল অর্থাৎ ৫ টা বছরে তার আসল এবং তার লাভ বা মুনাফা সহ কত টাকা হয়েছে? ৳২,০০০ টাকা। আর ৩ বছরে মুনাফা প্লাস আসল সহ কত টাকা হয়েছে? ৳১৫০০ টাকা। তাহলে পরে যদি আমি এখন বিয়োগ করি, এখানে বিয়োগ করলে কি হবে? এখানে বিয়োগ দিলে কি হবে? আসল, আসল কেটে যাবে। ৫ বছরের মুনাফা বিয়োগ ৩ বছরের মুনাফা হবে। এখন সমান, সমান এখানে ২,০০০ বিয়োগ ১৫০০ হবে। তাহলে কত হচ্ছে এখানে? ৳৫০০ হচ্ছে। অর্থাৎ ২ বছরের মুনাফা কত হচ্ছে? ৳৫০০। তাহলে ১ বছরের মুনাফা কত হবে? ৳২৫০। ২ বছরে যদি ৫০০ হয় তাহলে ১ বছর হবে ৳২৫০। নিচের তথ্যের আলোকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দিন। কোন আসল ৩ বছরের মুনাফা আসলে ৳১৫০০ এবং ৫ বছরের মুনাফা আসলে ৳২,০০০ হলে আসল কত টাকা? আমাদের আসল নির্ণয় করতে হবে। এখন আমরা যে আগের প্রশ্ন ছিল ৫ সেখান থেকে আমরা পাই ১ বছরের মুনাফা ৳২,৫০০। তাহলে ৩ বছরের মুনাফা কত হবে? এখানে বলছে ৩ বছরে। তাহলে ১ বছরে যদি ৳৫০০ হয় তাহলে ৩ বছরে কত হবে? ১ বছরে যদি ৳২৫০ হয় ৩ বছরে কত হবে? ২৫০ গুণ ৩ অর্থাৎ ৳৭৫০। এবার আমরা কি করলাম? এটা হচ্ছে আমার মুনাফা। আর এইটা কি আছে? এইটা হচ্ছে মুনাফা আসল। তাহলে এখন আমি কি করব? বিয়োগ দিলে কি পাবো? মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ দিলে কি পাবো? আসল পাবো। এই যে আসল ৳৭৫০। ওকে? তাহলে আমরা এখন দেখব ৭ নাম্বার প্রশ্ন। যে এই হচ্ছে ৭ নাম্বার প্রশ্ন। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে ঘরটির মেঝের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তো ঠিক আছে, ১ম এ আমরা একটু ব্যাখ্যা দেখি ধরি। ঘরের প্রস্থ ABCD হচ্ছে একটা আয়তাকার। আ তো এই AB হচ্ছে প্রস্থ, AD হচ্ছে দৈর্ঘ্য। তো AB হচ্ছে ক মিটার। তাহলে পরে AD কত হবে? AD হবে 2 ক মিটার। কারণ হচ্ছে প্রস্থের দ্বিগুণ হচ্ছে কি? দৈর্ঘ্য। তাহলে পরে ঘরে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2 ক, প্রস্থ হচ্ছে ক। তাহলে 2 ক স্কয়ার। এটা হচ্ছে এই মেঝের কি? ক্ষেত্রফল। এবং দেখতে পাচ্ছি এখানে আরেকটি ক্ষেত্রফল দেওয়া আছে ৫১২, অর্থাৎ এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে কি হবে? শর্তমতো কি হবে? এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল হবে। তো এখন ক এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা কি করব? ২ দ্বারা ভাগ করে দেব। তো ২ দ্বারা ৫১২ ভাগ করলে কত হয়? ২৫৬ হয়। ২৫৬ হয়। ২৫৬ যদি আমরা রুট করি, ঠিক আছে? যেহেতু ক এর উপর স্কয়ার আছে, আমরা উভয় পাশে বর্গমূল করলাম। তাহলে কি হবে? ক এর উপর থেকে স্কয়ার এবং বর্গমূল উঠে যাবে। আর ২৫৬ যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে? ১৬ হবে। তাহলে আমাদের উত্তর কি হবে? ১৬। ৮ নম্বর প্রশ্ন, ২০ এওর সমান কত শতক? আমরা জানি ১ এওর সমান ২৩.৯ শতক। তাহলে ২০ এর সমান কি হবে? ২০ দ্বারা গুণ হয়ে যাবে ৪৭৮ শতক। ৯ নম্বর প্রশ্ন, ১ ঘনমিটার সমান ১ স্টেয়র। ১ ঘনমিটার সমান ৩৫.৩ ঘনফুট।
1 ঘনমিটার সমান 130.8 ঘনগজ। তো আমরা ব্যাখ্যা দেখি। 1 ঘনমিটার সমান 1 শিওর, ঠিক আছে? এটা ঠিক আছে। আবার 1 ঘনমিটার সমান 35.3147 ঘনফুট। এটাও ঠিক আছে। এবার দেখেন ঘনমিটার। 1 ঘনমিটার সমান এই যে ঘনগজ যখন আমরা দেবো তখন 1.308 হবে। কিন্তু এখানে 130.8 দেওয়া আছে। তাই এটা হবে না। তাহলে উত্তর কি হবে? 1 ও 2 এই যে পার্থক্য। এখানে হবে 1.308 কিন্তু এখানে দেওয়া আছে 130.8 এটা হবে না। তাহলে উত্তর হবে 1 আর 2। দেওয়া আছে প্লাস দেওয়া আছে এর মান দেওয়া আছে a প্লাস 1 ভাগে ইজ ইকাল টু 7 দেওয়া আছে এবং এই রুটের মান আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবং a গ্রেটার দেন 0 মানে a এর মান কি হবে 0 থেকে বড় হবে। তো আমরা একটু সমাধান দেখি দেওয়া আছে। আমরা জানি আমরা জানি বলে একটি সূত্র লিখলাম এই যে এইটার উপর হোল স্কয়ার করে দিলাম তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র হবে, তাই না? তো যেহেতু এর উপর স্কয়ার এবং রুট আছে এই সরি এটা 1 ভাগ হবে। এটা 1 ভাগ এখানে 1 ভাগ a স্কয়ার হবে। একটু ভুল আছে এখানে ঠিক করে নেবেন। এটা 1 ভাগ হবে। তো স্কয়ার দিলে কি হবে? এই রুট এবং স্কয়ার উঠে যাবে। তাহলে a এবং এটা কি হবে 1 ভাগ a হবে। আর এই রুটে এটা গেল কি হলো 2 হয়ে গেল। এবার আমরা আসি a প্লাস 1 ভাগ a সমান কত 7। তার সাথে কি যোগ হবে? 2 যোগ হবে। তাহলে 7 এর দিয়ে কত হলো 9। তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে পরে এটা সমান কি হলো 9 হলো। ঠিক আছে? এই অংশ সমান কি হলো 9 হলো। তাহলে যে আমরা রুট করে দিই। হ্যাঁ, ঠিক আছে? উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে এই পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কয়ার আর রুট কি হলো? উঠে গেল। 9 এর উপর যদি আমি বর্গমূল করি তাহলে কি হবে? আমরা জানি 3 হয়। তাহলে এটার মান হবে 3। আচ্ছা এবার 11 12 নং প্রশ্নের উত্তর। দেওয়া আছে x প্লাস 1 ভাগ x ইজ ইকাল টু 2। আমরা একটু সমাধান দেখি। তো দেওয়া আছে এটা। ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। আমি কি করলাম এখানে? আম লসাগু করলাম x কে। তাহলে x যদি লসাগু করি তাহলে এর নিচে কোনো হর নেই। তাহলে কি হবে? হর দ্বারা এই লবটি কি হবে? ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে x ডট x প্লাস 1 হবে ইজ ইকাল টু 2 হবে। x আর x গুণ করলে কি হয়? x স্কয়ার হয় এবং এই x দ্বারা আমি এই পারে গুণ করে দিলাম। তাহলে কি হয়ে গেল? 2x হয়ে গেল। আমি 2x কে এই বাম পাশে আনলাম। তাহলে কি হয়ে গেল? -2x হয়ে গেল। এটা সুন্দর একটা সূত্র। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, তাই না? তাহলে কি হবে? এখানে b হচ্ছে 1 তাহলে আর a হচ্ছে x। তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকাল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? x মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে x এর মান কত হলো? 1 হলো। এবার এখানে আমরা কি করব? x এর স্থলে আমরা 1 বসাবো। ঠিক আছে? এটার স্থলে কি বসাবো আমরা? x এর স্থলে 1 বসাবো। তাহলে 1 বসালে কি হয়? 0 হয়ে যায়। তাহলে আমাদের উত্তর কি হবে? 0। 12 নম্বর প্রশ্ন। x পাওয়ার 4 1 ভাগ x পাওয়ার 4 সমান কত? x পাওয়ার 4 এর আমরা এখানে সূত্র ভাঙলাম। ঠিক আছে? a স্কয়ার আলাদা করলাম। এই এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা করে নিলাম। আমরা আবার কি করলাম? এইটাকে আবার সূত্র করব। ঠিক আছে? দেখেন এইটাকে কি করলাম? আবার সূত্র এই স্কয়ার করলাম। ঠিক আছে? করে এখন এটাকে সূত্র ভাঙলে কি হয়? যেহেতু আমার এখানে প্লাস আছে তাই এখানে প্লাস দেব। ঠিক আছে? এটা প্লাস হলে এটা মাইনাস হবে। এটার মান কত? এটার মান হচ্ছে 2 বসাই দিলাম। 2 স্কয়ার সমান কত হয়? 4 4 থেকে 2 বিয়োগ দিলে 2 2 স্কয়ার করলে কত হয়? 4 2 বিয়োগ দিলে 2 তাহলে আমাদের উত্তর হবে 2। গসাগু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে প্রথম রাশি এক্স কিউব প্লাস 1 কিউব। এটা সমান আমরা জানি ডাইরেক্ট লেখা যায় সূত্র। তো এটা দ্বিতীয় রাশি। এটা সমান এটা লেখা যায় আমরা সবাই জানি। 3 নম্বরে যেটা আছে এটা নিয়ে একটু ঝামেলা আছে। আমরা কি করব? 6 কে ভাঙবো। ঠিক আছে? স্কয়ার করব কিউব করে দেব। তাহলে আমরা যদি এটাকে a মনে করি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি হবে? একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবার আমরা দেখি। এই যে এক্স কিউব প্লাস
ওয়াই কিউব। এই অংশ আর এই অংশ সেম, আবার এই অংশ আর এই অংশ সমান কি সেম। তাহলে আমরা সূত্র বসাই দিলাম, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এই সূত্র, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এই সূত্র। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির মধ্যে কোনো মিল নাই, কারণ এখানে এক্স প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে নাই, তাহলে এটা গসাগু হবে না। দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই আছে, প্রথমে নাই, তৃতীয়ত আছে, কিন্তু প্রথমে তো নাই। মানে গসাগু হবে ওই রাশিটা যার এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশিতেই থাকবে, কিন্তু এখানে কোনো মিল নাই। ঠিক আছে, কোনো মিল না থাকার জন্য কি হবে, ওয়ান হবে। 14 নম্বর প্রশ্ন, এটা সমাধান করতে হবে। আচ্ছা, এখানে স্কয়ার দেওয়া আছে, এর অর্থ হচ্ছে কি দুইটা হবে, একই জিনিস দুইবার হবে। আর এটা কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এবার কি করবো আমরা, এই ভাগ চিহ্ন আছে না, ভাগ চিহ্ন আমরা কি করে দেবো, গুণ করে দেবো। গুণ করে দিলে কি হবে, এই নিচের অংশটা উপরে চলে যাবে, উপর অংশটা নিচে, অর্থাৎ লব হরে হর লবে চলে আসবে। এবার আমরা দেখি পি মাইনাস এক্স কাটা গেল, এটা পি প্লাস এক্স, পি প্লাস এক্স, এখানেও পি প্লাস এক্স, সবগুলো কেটে গেল লব হরে, কি থাকলো ওয়ান। তাহলে আমাদের উত্তর হবে, সমাধান হবে ওয়ান। 15 নম্বর অঙ্ক, এত এর সমতল ভগ্নাংশ কোনটি। আমরা প্রথমে 15 নম্বরকে কি করবো, সমাধান করব। 15 নাম্বারকে আমরা সমাধান করলাম, মিডিল টার্ম করলাম, 5 একে 5, 5 আর 1 যোগ দিলে 6 হয়। আর এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র করলাম। এটাকে ভেঙে কি করলাম, কমন নিলাম। ঠিক আছে, কমন নিয়ে কাটাকাটি করলে কি হয়, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হয়। এটাকে কাটাকাটি করলে এক্স প্লাস ওয়ান ভাগ, সরি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস 5 হয়। এখন আমরা দেখবো এর মধ্যে কোনটা মিল আছে। 1 নম্বর তো এটা আছেই, ঠিক আছে। নাম্বার 2 নাম্বারে যদি আমরা এইভাবে মিডিল টার্ম করি, তাহলে আমরা কি পাবো, একবার সেম টু সেম পেয়ে যাব। 3 নাম্বার কিন্তু মিলবে না, এই যে 3 নাম্বার কিন্তু মিলবে না। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে সমতুল কোনটা, আহ, এটা এটার সাথে সমতুল কি 1 আর 2, উত্তর কি হবে 1 আর 2। 16 নম্বর অঙ্ক দেওয়া আছে, আমরা সমাধান করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে যে কাজটি করব, যে 5x মাইনাস 3 ইজিক্যাল টু 9 এবং 3x মাইনাস 5 ইজিক্যাল টু 1। তো আমি প্রথমে এই সমীকরণটাকে নিলাম, নিয়ে কি করলাম, 5x সমান মানে 3y কে এই পার করে দিলাম, তাহলে প্লাস ওয়াই হয়ে গেল। এবার আমি এক্স এর মান বের করলাম, আর এক্স এর মানটা আমি কোথায় বসাবো, এই সমীকরণে বসাবো, এই সমীকরণে। এই সমীকরণ থেকে এক্স এর মান বের করলাম এবং এখন কি করবো, এই সমীকরণে বসাবো। ঠিক আছে, এক্স এর স্থলে বসাই দিলাম। এবার দেখেন এক্স এর স্থলে এটা বসবে। ঠিক আছে, বসে গেল। এখন এই 3 দ্বারা এটা গুণ হয়ে যাবে, যেহেতু 3 লবে আছে, 3 9 27 যোগ 3 গুণ করলে কি হয়, 9 হয়। এবার আমি কি করলাম, এই ওয়াই অংশটাকে ডান পাশে পার করে দিলাম। তারপর আমরা দেখতে পেলাম যে এখানে 5 লসাগু হয়ে গেল, এই অংশটা ঠিক থাকলো, যেহেতু এর কোনো হর নেই তাই ডাইরেক্ট গুণ হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে 27 আর হচ্ছে 5 যোগ হবে 32 হবে। এবার কি হলো, 5 দ্বারা ডাইরেক্ট ডান পাশে গুণ হয়ে গেল, 5 5 25। এবার কি করা হলো, ডান পাশ, ডান পক্ষে বাম পাশে নিলাম, বাম পক্ষে ডান পক্ষে নিলাম। তারপর কি করলাম, 25 ওয়াই থেকে 9 ওয়াই বিয়োগ দিলাম, তাহলে কি হলো 32, এখানে বিয়োগ দিলে হবে 16। 32কে 16 দ্বারা ভাগ দিলে হবে 2, 2 এর মান আমি কোথায় বসাবো, এই সমীকরণে বসাবো। ঠিক আছে, সমীকরণে ওয়াই ইজিক্যাল টু 2 বসাই দিয়ে দিলাম, এটা হচ্ছে সমাধান। নাম্বার 17, এখানে বলা হচ্ছে এ একটি সেট নির্ণয় করতে হবে যার উপাদান এক্স এর মধ্যে প্রকাশ করতে হবে এবং যার সদস্যগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, সাজ দ্যাট উপাদানগুলো এরকম হবে 2 থেকে বড় 7 থেকে ছোট, 2 থেকে বড় 7 থেকে ছোট হইলে এর সেটের প্রকৃত উপসেট, আমরা প্রকৃত উপসেট নির্ণয় করব। তো আমরা জানি 2 থেকে বড় আর 7 থেকে ছোট সংখ্যা হলো 3 4 5 6। এখন এখানে কয়টা আছে, 4টা আছে। তাহলে যদি 4টি উপাদান হয় তাহলে পরে উপসেট এর সংখ্যা নির্ণয়ের সূত্র কি,
টু পাওয়ার এন, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ার এন মানে এখানে সদস্য কয়টা আছে? ৪ টা আছে, তাহলে এন এর জায়গায় ৪ হবে। তাহলে 2 পাওয়ার 4 মানে কত হয়? ১৬। তাহলে এখানে আমাদের উপসেট আছে ১৬ টি। এই যে ১৬ টা আছে এখানে। কিন্তু এখানে বলছে প্রকৃত উপসেট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের সেট। A ইজ ইকুয়াল টু এইটা আমার সেট। এই সেট আর এই সেট কি সেম টু সেম, তাই না? তাহলে এইটা কিন্তু প্রকৃত হলো না। বাদবাকি সব হচ্ছে প্রকৃত। প্রকৃত উপসেট মানে হচ্ছে যে আমার যে মেইন সেট থাকবে সেই সেটের ভিতরে যে সকল সদস্য আছে তার চেয়ে কম সংখ্যক সদস্য থাকবে। তো এখানে ৪ টা আছে, এখানেও ৪ টা। তাই এইটা আমাদের প্রকৃত উপসেট নয়, এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। তাই এইটা বাদ দিয়ে কি হবে? এই ১৫ টা হবে। এবার হচ্ছে একটা সার্বিক সেট ইউনিয়ন করতে হবে যার উপাদান এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে এবং উপাদানগুলো কোথায় আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। এবং এই উপাদানগুলো কি হবে? ১ এর সমান বা ১ থেকে বড় এবং ৬ এর সমান বা ৬ থেকে ছোট। আবার আরেকটি সেট এ নির্ণয় করতে হবে যার উপাদানগুলো এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে এবং এই উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। such that মানে এই উপাদানগুলো যদি আমি বর্গ করি তাহলে কি হবে? 0 এর থেকে বড়, 25 থেকে ছোট হবে। যদি হয় তাহলে a কমপ্লিমেন্ট সমান হোয়াট? ঠিক আছে? আমরা ইউ এর সদস্য তাহলে কি হবে? ইউ সমান হবে ১ থেকে ৬ পর্যন্ত হবে, যে ১ থেকে ৬। এ সমান কি হবে? আমরা তাহলে এ এর মান নির্ণয় করি। তাহলে আমরা x সমান 1 ধরলাম, বড় করলাম। যেহেতু আমরা ঋণাত্মক কোনো মান ধরতে পারবো না। কারণ এখানে বলছে n স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তাই সবগুলো কি হবে? পজিটিভ হবে। এবার আমরা আসি ১ কে বর্গ করলে কি হয়? ১ হয় যা এই শর্ত মেনে চলে। এবার ২ ধরলাম। ২ দুগুণে ৪ এই শর্ত মেনে চলে। ৫ কিন্তু হবে না। কারণ ৫ ৫ এ কত হয়? সরি, এটা ৫ হবে। ৫ ৫ এ ২৫। ২৫ যদি হয় তাহলে কিন্তু এই শর্ত মানবে না। বলছে ২৫ থেকে ছোট। ২৫ থেকে কি হবে? ছোট হবে। যেহেতু এটা ২৫ এর আ শর্ত মানছে না তাই এটা হবে না, মানে ৫ হবে না। তাহলে কি হবে? ১ থেকে ৪ পর্যন্ত হবে। তাহলে এ সেটের উপাদান হলো ১ থেকে ৪। এবার কি করব আমি? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? সার্বিক সেট বিয়োগ এ সেট। বিয়োগ দিলাম, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট গুলো বিয়োগ দিলে কি হবে? ৫ আর ৬। এত রেখাচিত্রটির রেখচিত্র হলো ৩, ৩, 3 3 বিন্দুগামী। তাহলে আমরা ১ নাম্বার দেখি, হ্যাঁ। তাহলে এখন এই সমীকরণে আমরা x এর মান 3, y এর মান -3 বসিয়ে দেখাই আমরা 0 পাই কিনা। হ্যাঁ, এই যে 3 3 বসিয়ে আমরা 0 পেলাম। তার মানে ১ নাম্বার ঠিক আছে। নাম্বার ২ মূল বিন্দুগামী। ঠিক আছে? x এর জায়গায় 0, y এর জায়গায় 0, মূল বিন্দু মানে কি? 0 0। যদি আমরা বসাই 0 0 পেয়ে যাব, অর্থাৎ মূল বিন্দুগামী। ৩ নাম্বার বলছে x অক্ষের আ অসমান্তরাল। যেকোনো রেখা x অক্ষের সমান্তরাল হতে হলে তার সমীকরণ y b আকার হতে হয়। যেখানে x অনুপস্থিত। এখানে x এবং y উপস্থিত। এখানে কি আছে? উপস্থিত। তাই সমীকরণটাকে সাজাইলে পরে y -x হয়, যা একটি ঢালু রেখা। তাই এটি x অক্ষের সাথে সমান্তরাল নয় বা অসমান্তরাল। ঠিক আছে? তাহলে কি হলো? ১ ২ ৩ হলো। কারণ এটা x অক্ষের সাথে সমান্তরাল না। যদি y b হইতো তাহলে পরে x অক্ষের সমান্তরাল হইতো। যেহেতু এখানে x আছে তাই এটা হবে না। রম্বসের একটি কর্ণ ৬ এবং ক্ষেত্রফল ২৪ বর্গ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তো ঠিক আছে, এটা একটা রম্বস। ACBD দুইটি কর্ণ। তাহলে পরে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান কি? কর্ণ ২ টার গুণফল ভাগ ২। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত? ২৪ বসায় দিলাম। প্রথম কর্ণ আমি এটা ধরলাম যে এটা আমাদের প্রথম কর্ণ। ঠিক আছে? প্রথম কর্ণ 6 ধরলাম। দ্বিতীয় কর্ণ আমাদের নির্ণয় করতে হবে। ভাগ 2। এই ২ দ্বারা এখানে গুণ করে দিলাম, ২৪ ২ কোণে ৪৮ হয়ে গেল। এই অংশকে এপাশে আনলাম, এই অংশকে এপাশে আনলাম। এবার কি করলাম? ৬ দ্বারা ভাগ করে দিলাম। যদি আমি কর্ণের মান নির্ণয় করব ৬ দ্বারা ভাগ করে দিলাম। ৬ দ্বারা ভাগ করলে কি হবে? ৮ হবে। চিত্রে দেওয়া আছে ABC, AB সমান BC সমান AC, অর্থাৎ এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। কারণ তার ৩ বাহুই সমান। তাহলে BCD, BC, এই যে BCDE, এই ক্ষেত্রের নাম কি হবে? এই ক্ষেত্রের নাম হবে কি আমরা একটু দেখি।
যেহেতু এ বি এ বি বিসি এসি সমান তাই সমবাহু ত্রিভুজ। আর ই এফ ডি হচ্ছে এর মধ্যবিন্দু। ই হচ্ছে এবি বিন্দুর মধ্যবিন্দু, ডি হচ্ছে এসি বিন্দুর মধ্যবিন্দু, এফ হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যদি মধ্যবিন্দু হয় তাহলে পরে কি এইটা আর এটা অর্থাৎ ই ডি আর বিসি কি সমান্তরাল। ই ডি আর বিসি সমান্তরাল অর্থাৎ যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে? ট্রাপিজিয়াম বলে। এবার বলছে বিএফডি সমান কত? বিএফডি বিএফডি এই কোণটা সমান কত হবে? যেহেতু এটা সমবাহু তাই এই কোণ বি কোণ সি কোণ এই প্রত্যেকটা কোণে কি হবে? 60 ডিগ্রি করে হবে। তাহলে পরে এই কোণ আমরা এখন নির্ণয় করবো। তাহলে আমরা এখন জানি বিএফডি অর্থাৎ এই কোণ আর এ বি এফ অর্থাৎ এই কোণ, এই দুই কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তো ঠিক আছে, যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা জানি হচ্ছে যে এই বি কোণটা কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 বিয়োগ দিলাম, তাহলে কত হবে? 120 ডিগ্রি হবে। 1 2 5 6 12 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? বৃত্তের জ্যা, এটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি এটা হচ্ছে ব্যাস, এটা জ্যা, এটা জ্যা। ধরলাম বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পায়ে আর স্কয়ার দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে শর্ত সমান হয়ে গেল, আর স্কয়ার সমান 400, তাহলে আর সমান কত হবে? 2 রুট ওভার 400 দিলে কত? 20 হবে। তাহলে বৃত্তের দীর্ঘতম জ্যা, সরি এটা হয় বৃত্তের দীর্ঘতম জ্যা। আমরা এখন একটু খেয়াল করি, ই এফ সি ডি এ বি তিনটাই কিন্তু জ্যা, কিন্তু এদের সবচেয়ে বড় কোনটা? এই এ বি। কারণ বলা আছে সংজ্ঞাতে যে বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা তা কিন্তু ব্যাস বলে, আর এই ব্যাসই কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা। অর্থাৎ এই 40 সেন্টিমিটার হলো এই বৃত্তের ব্যাস অথবা দীর্ঘতম জ্যা। নাম্বার 24, ও এ সমান 4 সেন্টিমিটার, ও এম সমান 3 সেন্টিমিটার, এবি সমান কত? অর্থাৎ এই এবি জ্যায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, যেহেতু এটা সমকোণ আছে সেহেতু ও এ এম হচ্ছে কি একটা সমকোণ ত্রিভুজ। তাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এবার আমি ধরলাম এখানে ও অতিভুজ, ও এটা কি? ও এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, বাট ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হলো 4, আর ওএম ওএম লম্বটা কত হলো? লম্বটা হলো 3। তাহলে সূত্র বসাই দিলাম, ভূমি সমান √7। তাহলে ভূমি √7, তাহলে এম হলো √7। সরি, আমার একটু ভুল হয়েছে এখানে। এই এম হচ্ছে √7, কিন্তু এবি এবি কত হবে? এবি হবে 2√7। ঠিক আছে, এখানে উত্তর কি হবে? 2√7। কেন 2√7 হবে? কারণ এ এম পর্যন্ত √7, অর্থাৎ এই অংশ হচ্ছে √7, এই অংশ হচ্ছে √7। তাহলে এই অংশ যোগ দিলে কি হবে? 2√7 হবে। ঠিক আছে, এটা একটু মাই মিস্টেক, সরি। কি হবে? 2√7 হবে। নিচের কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, আমরা কি জানি? সমকোণীর সূত্র অনুযায়ী কি অতিভুজ স্কয়ার যেগুলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র মেনটেন করলে সেই বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, আমরা প্রথম ক্ষেত্রে দেখছি 5 6 7 এর ক্ষেত্রে এটা মিলছে না। অতিভুজ অর্থাৎ বড় বড়টাই কিন্তু অতিভুজ হবে, তার সাথে সাথে কত? 49, আর বাকি দুইটা কি হবে? লম্ব ভূমি দিয়ে দিলাম। 61 আর হচ্ছে 49 মিলল না, তাই সমকোণ আঁকা সম্ভব না। এটা ক্ষেত্রে দেখেন সবচেয়ে বড় বাহু ওটাই হবে অতিভুজ। 13 স্কয়ার মানে কত? 169। ভূমি আর লম্ব স্কয়ার দিলাম, কি হলাম? মিলে গেল। এগুলো কিন্তু মিলবে না। ঠিক আছে, তাহলে কোনটা দ্বারা সম্ভব? এইটা দ্বারা সম্ভব। কি হবে? এই বড় বাহুটা হবে অতিভুজ, আর বাকি দুইটা হবে কি? লম্ব ভূমি। যদি আমরা স্কয়ার করে যদি বাম পক্ষ ডান পক্ষ এরকম মিলে যায় তাহলে আঁকা সম্ভব। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, বিসি 18 ইঞ্চি এবং এসি 30 ইঞ্চি হলে ক্ষেত্রফল কত বর্গফুট? এর ক্ষেত্রফল কত বর্গফুট হবে আমরা একটু দেখি। আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ
ভূমি গুণ উচ্চতা। এখন কিন্তু এখানে ভূমি আছে বাট কিন্তু উচ্চতা নেই। সেহেতু আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা নির্ণয় করব। ঠিক আছে? আমরা পিথাগোরাস সূত্র কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার তো ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে 30 ইঞ্চি, লম্ব বের করতে হবে, ভূমি হচ্ছে 18 ইঞ্চি। স্কয়ার করে দিলাম। বাম পক্ষে ডান পক্ষে, ডান পক্ষে বাম পক্ষ স্থানান্তর করলাম। তাহলে লম্ব সমান কত হলো? আ লম্ব সমান হলো 24 ইঞ্চি। তাহলে পরে ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ 18 গুণ 24 1.5। আচ্ছা, এবার আমরা আসি 216 বর্গ ইঞ্চি। এর ক্ষেত্রফল কত হবে? 216 বর্গ ইঞ্চি। কারণ এখানে বাহু দেয়া আছে ইঞ্চিতে। কিন্তু আমাকে উত্তর বের করতে বলা হয়েছে কি? বর্গ ফুটে। আমরা জানি 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। তাহলে পরে 216 বর্গ ইঞ্চি সমান কত হবে? এটা ভাগ হয়ে যাবে 1.5 বর্গ ফুট। নাম্বার 27, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত আমাদের। এর বলা হচ্ছে একক ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ হবে, তো ব্যাসার্ধ 1 একক অর্থ হচ্ছে এখানে ব্যাসার্ধ কোনো সেন্টিমিটার হবে না, মিটার হবে না, শুধু 1 হবে ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধ 1 হয় আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তো আর এর জায়গাতে 1 হবে, স্কয়ার করে দিলাম। 1 এর উপর স্কয়ার দিলে একই হয়। উত্তর কি হবে? পাই। তাহলে আমাদের এই যদি ব্যাসার্ধ 1 হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? শুধু পাই হবে। ঠিক আছে? এবার 250 রানের মধ্যে 50 রান পায়চিত্রের কেন্দ্রের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওকে, ঠিক আছে। 250 রানের মধ্যে পায়চিত্রের মোট কোণ 360 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কোণ 360 ডিগ্রি এবং 360 ডিগ্রিকে আমরা কি 250 রানের মধ্যে ভাগ করে দেব। কিন্তু এখানে আমাদের শর্তে কি বলা হচ্ছে? শুধু 50 রানের জন্য আমাদের কোণ কত ডিগ্রি হবে? অন্য কোনো ঝামেলা নেই আমাদের। ঠিক আছে? তাহলে আমরা জানি 1 রানের জন্য এটা ভাগ হয়ে যাবে। তারপর 50 রানের জন্য এটা গুণ হয়ে যাবে। কাটাকাটি করলে 72 হয়। তাহলে আমাদের উত্তর কি হবে? 72 হবে। 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্য কত? 30 থেকে 60 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা আছে আমাদের, এই যে 31, 37, 41, 43, 47, 53, 59। এই সংখ্যাগুলোর 7 টা সংখ্যা আছে এখানে। মাঝখানে কি আছে? মিডিলে কি আছে? মিডিলে যে থাকতো সে মধু, যেহেতু এটা বিজোড় সংখ্যা 43। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 9 নিচের কোনটা? আমরা সবাই জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি। একটা হচ্ছে গড়, একটা মধ্য, একটা প্রসারক। তাহলে কি হবে? শ্রেণীসীমা হবে না। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।